বিস্কুটের কৌটাটাও পর্যন্ত খালি পড়ে আছে। যখন তার ভাগ্নে ছিল তখন প্রতিদিনই এই গ্লাসে ভরপুর পানি থাকতো, আর বিস্কুটের কৌটা ভরা থাকতো কানায় কানায়। কারণ তার ডায়াবেটিসের সমস্যা আছে, কিছুক্ষণ পরপরই ক্ষুধা লাগে। তাই মেহনাজ রাতে প্রতিদিন শোবার আগে পানির গ্লাস আর বিস্কুটের বয়ম ভরে রাখতো, যাতে করে রাতে ঘুম ভাঙার পর তার মা আমার কষ্ট না হয়। আজ তার ভাগ্নেও এই বাড়ি থেকে বিতাড়িত হয়েছে, আর তার সুখটা হারিয়ে গেছে। তার রোগ, তার কষ্টের কথা কারো মনে নেই, এমনকি তার সহধর্মিনীরও। কথাগুলো ভাবতে ভাবতে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়েন উনি। চোখের কোণে দুফোঁটা পানি ছলছল করে উঠল। মাহফুজুর রহমান ভালো করে চোখ দুটো মুছে নিলেন, পেছন দিকে চাইলেন স্ত্রীর দিকে। সে পাশ ফিরে শুয়ে আছে। তার পাশে যে একটা মানুষ উঠে হাউতাস করছে সেই দিকে তার কোনো খেয়ালই। উনি ঠোঁটের কোণে এক বিদ্রুপের হাসি দিলেন, চোখ ঘুরিয়ে পুনরায় তাকালেন টেবিলের উপর রাখা গ্লাসটার দিকে। টেবিলের উপর থাকা গ্লাসটার সন্তর পরে তুলে নিলেন হাতে। গ্লাসটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন নীরবে। হঠাৎই গ্লাসটা বুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন। মা, মারে, তোর মতো করে কেউ তোর এই বুড়ো মামাটাকে আগলে রাখে না রে। কেউ মনে রাখে না আমার ক্ষুধা, আমার রোগ, আমার প্রয়োজন কোনো কিছুর কথা। আমি যে এই সংসারের আগাছায় পরিণত হয়েছি রে মা, যার মূল্যায়ন এই ঘরের কোনায় কোথাও নেই। তার নীরব মনের কান্না, অশ্রুসিক্ত নয়ন একমাত্র সে ছাড়া আর কেউ জানে না, কেউ দেখছে না। শুধু নিজের ভেতরে শেষ হয়ে যাচ্ছেন কষ্টের দহনে। হয়তো এই কষ্ট নিয়ে একদিন তাকে পৃথিবী থেকে নিঃশ্বাস ত্যাগ করতে করেই চলে যেতে হবে। মৃত্যুর আগে তার ভাগ্নের মুখটা শেষবারের মতো একবার দেখতে পারবে কিনা তা তার জানা নেই। হয়তো সে সৌভাগ্য তার হতে পারে, আবার নাও হতে পারে। রাফসান ছাদের রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর ঠোঁটে জ্বলছে জ্বলন্ত সিগারেট, আর এক হাতে ধরা ওয়াইনের গ্লাস। চোখগুলো লাল হয়ে আছে, ওর পায়ের কাছে পড়ে আছে শেষ হয়ে যাওয়া অনেকগুলো সিগারেটের খোসা। ওই এই পর্যন্ত কটা সিগারেট খেয়েছে তা ওর নিজেরও জানা নেই। ওর বুকের ভেতর যেন কোনো একটা কষ্টে চাপা আর্তনাদ ঘুরে বেড়াচ্ছে, যেটা হয়তো ও ছাড়া আর কেউ জানে না। রাফসান সিগারেটের লম্বা একটা টান দিল। ও উপরের দিকে তাকিয়ে হালকা হালকা করে ধোঁয়া ছাড়ছে। তারপরে এক নিঃশ্বাসেই চুমুক দিয়ে ওয়াইনের গ্লাস তার সম্পূর্ণ শেষ করে দিল। প্রচণ্ড রাগে হাতে থাকা গ্লাসটা সজোরে ছুঁড়ে মারল মাটিতে। গ্লাসটা সেখানেই টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। রাফসান অগ্নি দৃষ্টি নিয়ে গ্লাসের টুকরোগুলোর দিকে তাকিয়ে আছে। মুহূর্তেই কটমট করে উঠল ওর চিবুক। এই গ্লাসের টুকরোগুলোর মতোই তোর জীবনটাকে আমি ভেঙে চুরে চুরমার করে দেব। তোর জন্য ও যতটা কষ্ট পেয়েছে আমি তোকে তার থেকেও দ্বিগুণ বেশি কষ্ট দেব। তোর জন্য আমি যা হারিয়েছি তা তোর জীবন দিয়েও শোধ হবে না। কথাগুলো বলেই রাফসান তাকালো আকাশের পানে। গলা ছেড়ে চিৎকার করে উঠল, তুই দেখতে পাচ্ছিস তোর প্রত্যেকটা কষ্টের হিসাব আমি গুনে গুনে ওর কাছ থেকে উসুল করছি, আর এই হিসাব ওকে মৃত্যুর আগ পর্যন্ত দিয়ে যেতে হবে। আমি তোর প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব নেব ওর কাছ থেকে। আমি ওকে শান্তিতে বাঁচতে দেব না, প্রয়োজন হলে ওর মৃত্যুর মধ্য দিয়েই হবে তোর মৃত্যুর সঠিক বিচার আর আমার হৃদয়ের প্রশান্তি। রাত 2টা। ফ্লোরে লেপ্টে বসে আছে রাফসান। বক্ষ পিঞ্জিরায় শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে মেহরাজকে। ওর অক্ষি যুগল দিয়ে টপ টপ করে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। এলোপাথারি চুমু খাচ্ছে মেহরাজের ব্যথা পাওয়া স্থানগুলোতে। মেহরাজের চোখের কোণে শুকিয়ে যাওয়া পানিটা হাত দিয়ে খুব সুন্দর করে মুছে দিল সে। রাফসান মেহরাজের এলোবেলো জট বাঁধা লম্বা চুলগুলো হাতে পেঁচিয়ে সুন্দর করে খোপা করে দিয়েছে। ও ঠোঁট জোড়া ছোঁয়ালো মেহরাজের কপালে। সঙ্গে সঙ্গে ও আটকে উঠল। ও দ্রুত মেহরাজকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। কম্বলটা টেনে দিল ওর শরীরে। রাতের শেষ হয়ে সূর্যোদয় হতে শুরু করেছে। বাহির থেকে পাখিদের মিষ্টি কিচিরমিচির শব্দ ভেসে আসছে। সকালের প্রথম আলোটা জানালার ফাঁক দিয়ে ধীরে ধীরে ঘরে প্রবেশ করল। নরম রোদের সোনালি আভা মেহরাজের মুখে এসে পড়ছে। ওর ঘুমন্ত চোখের পাতা হালকা কেঁপে উঠল। মেহরাজ ধীরে ধীরে চোখ মেলে তাকালো। শরীরটা ওর অবশ লাগছে, মাথাটা ভারী হয়ে আছে, গলায় অসহ্য রকমের ব্যথা, ঢোকটা পর্যন্ত গিলতে পারছে না। হাতে দুটো তুলতেই মনে হলো কেউ যেন হাজারটা কাঁটা বিধিয়ে দিয়েছে ওর শিরায় শিরায়। কয়েক মুহূর্ত ওর দৃষ্টিটা অস্পষ্ট ছিল, তারপর ধীরে ধীরে পরিষ্কার হলো। ও নিজেকে বিছানায় আবিষ্কার করলো।
গায়ে একটা কম্বলে চাপানো। নিজেকে এই অবস্থায় দেখেও বেশ অবাক হলো, কারণ ও রাতে কাঁদতে কাঁদতে ফ্লোরেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ কপালে ভেজা কিছু অনুভূত হতেই হাত দিয়ে দেখলো ওর কপালে জলপট্টি দেওয়া। পাশে চোখ ঘোরাতেই দেখলো বেডের পাশে ছোট টেবিলে পানি সহ একটা বাটি রাখা। ওর হৃদয়ের মাঝে গাঢ় ভাঁজ পড়ল। ও হাতের উপর ভর দিয়ে আস্তে আস্তে উঠে বসতে চাইল, কিন্তু হাতের যন্ত্রণায় মুখ বিকৃত হয়ে আসলো। হাতের দিকে চোখ পড়তেই দেখলো মলমের মতো কিছু একটার প্রলেপ লেগে আছে ওর হাতে। গলার ব্যথার অংশতেও কিছু একটা লেগে থাকার অনুভব হচ্ছে ওর। গলায় হাত দিয়ে দেখলো সেখানেও মলম জাতীয় কিছু লেগে আছে। ওই স্পষ্ট বুঝতে পারছে কেউ একজন ওর হাতে আর গলার যত্ন সহকারে মলম লাগিয়ে দিয়েছে, ওর ব্যথাগুলো উপশম করার চেষ্টা করেছে। অদ্ভুত এক অনুভূতি নাড়া দিয়ে উঠছে ওর মন প্রান্তরে। একখানা প্রশ্ন ওর মনে উকি দিয়ে উঠল। কে করেছে এত সব? ওর দৃষ্টি ধীরে ধীরে চারপাশে ঘোরালো। দেখলো ওর পাশে খাটের কার্নিশের সাথে কনুই ঠেকিয়ে ঝিমোচ্ছে রাইসা। মেহনাজ আধো আধো কণ্ঠে রাইসাকে ফিসফিসিয়ে ডাকলো। রাইসা। রাইসা একটু চমকে তাকালো, তারপর মৃদু হাসলো। আরে ভাবি, তোমার জ্ঞান ফিরেছে? রাইসার কথা শুনে মেহনাজ চরমভাবে অবাক হলো। মানে? তুমি তো কাল সারা রাত জ্বরের ঘরে বেহুশ ছিলে। কি? ভাবি, তুমি কি সারা রাত এখানেই ছিলে? না, ভাইয়া মধ্যরাতের দিকে ডেকে বললো তোমার অনেক জ্বর এসেছে, তাই আসলাম। কিন্তু আমাকে কিছুই করতে দেয়নি। ভাইয়া সারা রাত জেগে তোমার মাথায় জল পট্টি দিয়েছে, তোমার গা মুছিয়ে দিয়েছে, মাথায় পানি ঢেলেছে, হাতে পায়ে তেল মালিশ করে দিয়েছে, একটু পরপর থার্মোমিটার দিয়ে জ্বর চেক করেছে। আমি তো শুধু তোমার পাশেই বসেছিলাম। জানো ভাবি, ভাইয়া সারা রাত একটুও ঘুমায়নি। ভাইয়ার চোখ জোড়া লাল হয়ে ফুলেছিল, মনে হয় অনেকক্ষণ কেঁদেছিল। তোমার জ্বর একটু হালকা হতেই ভাইয়া কোথায় যেন চলে গেল। সব শুনে মেহনাজ অনেকটা হতভম্ব হয়ে গেছে। ও যেন নিজের কানকেই বিশ্বাস করাতে পারছে না যে ও যা শুনেছে ঠিক শুনেছে নাকি ভুল শুনেছে। ওর বুকের ভেতরটা কেমন যেন করছে। যে মানুষটা গতকাল রাতে ওর শ্বাসরোধ করে মারতে বসেছিল, সেই মানুষটাই ওকে তুচ্ছ করে প্রতিটা মুহূর্তে অপমান করে। সেই মানুষটাই আবার ওর যত্ন নিল, ওর জন্য চোখের পানি ছড়ালো। কিন্তু কেন? এই প্রশ্নটা একবার মনে হলো, এলো, দুবার এলো, তারপর প্রবল এক ঝড়ের মতো আশ্রে পড়লো ওর ভেতরে। ও যেন এক নিদারুণ ভাবনার অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। ওর ভাবনার ছেদ ঘটল রাইসার মিহি কণ্ঠের ডাকে। তুমি কিছু খাবে ভাবি? আমি চা এনে দিই। মেহনাজ মাথা নাড়ল। না, আমার খেতে ইচ্ছে করছে না। রাইসা দীর্ঘশ্বাস ফেললো, তারপর আস্তে করে ফিকে গলায় বলল, ভাইয়া খুব রাগি, তাই না? মেহনাজ তাকালো রাইসার দিকে। এই মেয়ে কি জানে ওর ভাইয়ের ভেতরের সেই অন্ধকার রূপ, যে রূপ ও গতকাল রাতে প্রত্যক্ষ করেছে? মেহনাজ কোনো উত্তর দিল না, মনে মনে আওড়ালো, তোমার ভাই যে কি তা শুধু আমিই জানি। রাইসা মেহনাজের হাতটা আলতো করে ধরলো। ভাবি, আমার ভাইটাকে ভুল বুঝো না, অনেক ভালো, শুধু একটু রাখি। তবে আমার ভাই এমন ছিল না, জানো। ও আসলে ভেতর ভেতর না খুব একা, খুব কষ্ট নিয়ে বেঁচে আছে। হয়তো তুমি ভাইয়াকে এখন শুধু নিষ্ঠুর ভাবছো, কিন্তু মেহনাজ ভ্রু কুচকে তাকালো রাইসার দিকে। রাইসা ওর সম্পূর্ণ কথা শেষ করার আগেই মেহনাজ হাত উঠিয়ে থামিয়ে দিল। এখানে ভাবার কিছুই নেই রাইসা, উনি সত্যি অনেক নিষ্ঠুর। আমি যা দেখেছি, যা সহ্য করছি, তারপরে ওনার সম্পর্কে আর কখনো কথা শোনার ইচ্ছা আমার নেই। রাইসা এবার দীর্ঘশ্বাস ফেললো। ভালোবাসা আর ঘৃণা খুব কাছাকাছি অবস্থান করে ভাবি। মেহনাজের কণ্ঠে ভর করে আছে প্রচন্ড রাগ। আমি তোমার ভাবি নই। রাইসা কিছু বলল না, শুধু উঠে দাঁড়ালো। আমি জানি সময়ের সঙ্গে সবকিছু বদলে যাবে, আর সেই বদলটা একমাত্র তুমিই আনতে পারো ভাবি। রাইসার কণ্ঠে এক ধরনের দৃঢ় বিশ্বাস ছিল, যা মেহনাজের মনে এক মুহূর্তের জন্য হলেও নাড়া দিয়ে গেল। এই মানুষটাকে কি আসলেই ঘৃণা করা সম্ভব, নাকি ও নিজেও এক গভীর জালে আটকে যাচ্ছে? না, আর ভাবতে পারছে না সে। শরীর আর মন একদম অবসাদে ঘিরে গেছে। এই মুহূর্তে একটু ফ্রেশ হওয়া দরকার। ও আস্তে আস্তে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করলো। ঠান্ডা পানির ধারা ওর শরীরে পড়ে যেন সমস্ত ক্লান্তি ধুয়ে দিচ্ছে। গায়ে লেগে থাকা যন্ত্রণার স্মৃতি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু মন থেকে কি এত সহজে তা মুছবে? রাফসানাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা পার্কে বসে আছে। একরাশ ক্লান্তি ওর চোখে মুখে, ওর অন্তরটাও ক্ষত বিক্ষত। একটা সিগারেট 2 আঙ্গুলের ফাঁকে ধরে আছে।
সেটা পুড়ে পুড়ে শেষ পর্যায়ে এসে পড়েছে। রাফসান নিঃশ্বাস টেনে সিগারেটে অনেক বড় এক টান দিল, তারপর ধোঁয়াটা ছেড়ে দিল আকাশের দিকে। রাতের সেই মুহূর্তগুলো বারবার মনে পড়ছে ওর। মেহরাজের অসহায় চোখ, ওর মুখের শ্বাসরুদ্ধ হয়ে আসা চেহারা, ওর হাতের ফালা ফালা করে ওঠা নখগুলো। রাফসানের বুকের মধ্যে কেমন যেন একটা চাপা কষ্ট কাজ করছে। ওর এক হাতে সিগারেট, অন্য হাতে একটা পুরনো ছবি। এই ছবিটার দিকে পলকহীন চোখে তাকিয়ে আছে। ছবিতে এক কিশোরী হাসি মুখে দাঁড়িয়ে আছে, চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা। রাফসান হাত দিয়ে ছবির কিশোরীর মুখটা ছুঁয়ে বলল, কেন এমন করলি তুই? আমি অনেক চেষ্টা করেও যে তোকে ভুলতে পারছি না। কেন আমার এক বুক ভালোবাসাকে ঘৃণায় পরিণত করলি? কেন কেন কেন? ওর কণ্ঠে যেন প্রচন্ড ব্যথার ছাপ। সে 2 আঙ্গুল দিয়ে কপাল টিপে ধরে চোখ বন্ধ করল। হঠাৎ ওর চোখের সামনে একটা কালো দুর্বিষহ স্মৃতি ভেসে উঠল। মুহূর্তেই ওর চোখ জোড়া রক্তিম বড় ধারণ করল, মুষ্টিবদ্ধ হয়ে উঠল ওর হস্তযুগল। তুই যা করেছিস তার প্রতিশোধ আমি নেবই। ওর ভেতরকার সংকল্পটা যেন আবারও জেগে উঠল। ওর মনে জাগ্রত হওয়া আবেগটাকে নির্মূল করার জন্য বদ্ধপরিকর হলো। ওর মনের মধ্যে কোনো আবেগকে নয়, বাঁচিয়ে রাখতে চায় শুধু ঘৃণা আর প্রতিশোধ, স্পৃহাকে। তুহিন ছন্ন ছাড়া অগোছালো হয়ে খাটের এক কর্নারে মাথায় হাত দিয়ে আতশোয়া অবস্থায় হেলান দিয়ে আছে। ওর চোখের সামনে বারবার ভেসে উঠছে মেহরাজের মুখশ্রী। ওকে কল্পনার জগতে যেন ধরার চেষ্টা করছে সে, কিন্তু মেহরাজ বারবার দূরে সরে যাচ্ছে। অনেক চেষ্টা করেও ওকে ধরে রাখতে পারছে না। তুহিনের বুকের ভেতরটা হাহাকার করছে, তোলপাড় চলছে ওর অন্তরিক্ষে। তুহিন তড়িঘড়ি করে উঠে বসল। তুহিন অশ্রু সজল চোখে থেমে থেমে বলল, আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না রে। যে তোকে পাবার জন্য আমি এত কিছু করলাম, তারপর আমি তোকে আটকে রাখতে পারলাম না আমার জীবনে। যার কাছ থেকে তোকে দূরে সরিয়ে রাখতে এত কিছু করলাম, সেই তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। না না না, এটা আমি কিছুতেই মানতে পারছি না। তুই শুধু আমার, আমার একমাত্রই আমার, আর সারা জীবন আবদ্ধ হয়ে থাকবি আমার ভালোবাসায়। তোকে আমি যেভাবেই হোক ওর কাছ থেকে ছিনিয়ে আনবই, আর সেটা ওকে শেষ করে হলেও। ওর কোনো কথা মাহফুজুর রহমানের শ্রবণ শক্তি এড়ালো না। উনি তুহিনের রুমের বাইরে থেকে সব শুনলেন। একরাশ আতঙ্কে ওনার চোখ মুখ জড়িয়ে এলো। তুহিন নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য এতটাই উন্মাদ হয়ে গেছে যে সে ধ্বংসের পথে এগিয়ে যেতে প্রস্তুত। গভীর কণ্ঠে ডেকে উঠলেন মাহফুজুর রহমান। তুহিন, তোর তুহিন চমকে উঠে তাকালো। চোখের সামনে বাবাকে দেখে মুহূর্তে ওর চেহারা কঠিন হয়ে গেল, কিন্তু তারপরেও কিছুটা বিব্রত লাগলো। বাবা কি সব শুনে ফেলেছেন? মাহফুজুর রহমান গটগট পায়ে রুমের ভেতরে ঢুকলেন। জলদ গম্ভীর কণ্ঠে বললেন, চোখের ভাষা বলে দিচ্ছে তুই যা বলেছিস তা করতেও পিছুপা হবি না, তাই না? তুহিন ঠোঁট কামড়ে রইল, মাথা নিচু করল না, বরং আরো শক্ত হয়ে উঠল। সব যখন শুনেই ফেলেছ, লুকানোর আর কিছুই নেই। আমি ওকে ছাড়া থাকতে পারছি না বাবা। ওকে আমার জীবনে লাগবেই। ও শুধুমাত্র আমার। ওর উপর সম্পূর্ণ অধিকার একমাত্র আমার, আর কারণ নয়। ছেলের এমন কথা ওনার চিত্তে বিরক্ত ধরিয়ে দিচ্ছে, তবু উনি নিজেকে সংযত রাখার নিমিত্তে প্রয়াস চালাচ্ছেন। উনি ছেলেকে বোঝাতে উদ্যোগী হলেন সচেষ্টভাবে। ভুল করছিস বাবা, কারণ জীবন নিয়ে জোরদবস্তি করলে সেটা ভালোবাসা হয় না, সেটা হয় অত্যাচার। আর ভুলে যাস না, ওর কিন্তু বিয়ে হয়ে গিয়েছে। মাহফুজুর রহমানের শেষ কথা শুনে তুহিন রাগে কটমট করে উঠল। বিয়ে? কিসের বিয়ে বাবা? জোর জবরদস্তি করে কবুল বলিয়ে নিলে সেটাকে বিয়ে হয়ে যায় না। যেভাবেই হোক বিয়েটা কিন্তু হয়েছে, আর এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। তুহিনের মুখশ্রী জুড়ে আগুনের লাভা ফুটে উঠল। ও চেঁচিয়ে উঠল ক্ষুব্ধতার অননে, আমি অত শত বুঝি না বাবা। আমি শুধু জানি মেহনাজ আমার ছিল, আছে, আর সারা জীবন আমারই থাকবে। আমি ওকে কারো হতে দেব না। কথাগুলো বলেই তুহিন ওর বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। মাহফুজুর রহমান বার কয়েক ওকে পেছন থেকে ডাকলো, কিন্তু তুহিন ওনার ডাকে সাড়া দিল না। মাহফুজুর রহমান তুহিনের যাওয়ার পানে আতঙ্কিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন। ওনার মনে প্রবল এক ভয় বাসা বাঁধল। তুহিন যে হারে জেদি, একরোখা আর প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে আজ সে নিজের সীমা পেরিয়ে গিয়েছে। না জানি
ছেলেটার চোখের মাথায় কী থেকে কী আসে? উনি এই মুহূর্তে কি করবে বোঝাতে পারছেন না, কিন্তু যেভাবেই হোক ভাগ্নির সংসারটা ওনার রক্ষা করতেই হবে। মেহনাজ শাওয়ার শেষ করে আয়নার সামনে দাঁড়ালো। ও ভেজা চুলগুলো মুছছে আর আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছে। ও কয়েক মুহূর্তে স্থির রইল। চোখের নিচে গভীর কালো ছাপ, গালের একপাশে লালচে দাগ, ঠোঁটের কোণায় ক্ষত। ওর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এক ঝটকায় চোখ বন্ধ করে নিল, যেন নিজেকেই দেখতে চাইছে না আর। পরক্ষণে ও নিজেকে সামলে নিল, গভীর শ্বাস নিয়ে মুখ ফিরিয়ে নিল আয়না থেকে। গলায় শক্তি এনে নিজেকেই বলল, আমাকে দুর্বল হলে চলবে না, সব কিছু মোকাবেলার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তারপরও ওয়ার্ড্রোব থেকে হালকা গোলাপি রঙের একটা জর্জেট শাড়ি বের করলো। আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি হতে লাগলো। হালকা একটু মেকআপও করে নিল দাগগুলোকে ঢাকার জন্য। কিন্তু ক্ষতগুলো সব ঢাকা দেওয়া গেলেও মনের ক্ষত, সেটা তো এভাবে ঢাকার তো কোনো উপায় নেই। তাহলে ক্ষতগুলোকে এসে ঢাকবে কি দিয়ে? এর কোনো উত্তর এই মুহূর্তে ওর কাছে নেই। 10 মিনিট পর নিজেকে পুরোপুরি গুছিয়ে দরজার সামনে এসে থমকে দাঁড়ালো। হয়তো ওর জন্য আরও অনেক লড়াই অপেক্ষা করছে, তবে আজ আর মেহনাজ পিছিয়ে আসবে না। আজ আর শুরু হবে তার নতুন পথ চলা। এক কঠিন নির্দয় বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে নিজের অস্তিত্বের জন্য লড়বে। রাফসানের গাড়িটা বাড়ির সামনে এসে থামলো। ও নির্লিপ্ত ভঙ্গিতে গাড়ি থেকে নামলো, চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু মনের ভেতরে অগ্নিশিখাটা এখনো জ্বলছে। গত রাতে মেহনাজকে যতগুলো আঘাত করেছিল, সেই আঘাতগুলো ওকেও মনে মনে যন্ত্রণা দিচ্ছে। কেন যেন ওকে দেখলেই বুকের ভেতর কেমন একটা চাপা যন্ত্রণা কাজ করে ওর। রাফসান গাড়ির দরজা ধাক্কা দিয়ে বন্ধ করলো, তারপর ভারী পা ফেলে হাঁটতে শুরু করলো। দরজার সামনে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য থমকালো। ভেতরে যাওয়ার আগে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। যেভাবেই হোক ও নিজেকে আরো দ্বিগুণ শক্ত করে নিতে হবে। আর কোনো দুর্বলতাও দেখাবে না, কোনো মায়া ওকে আর স্পর্শ করতে পারবে না। ও সন্তর্পণে এগিয়ে গেল বাড়ির দরজার দিকে। এক আঙুলে চাপলো কলিং বেল। কয়েক সেকেন্ড পর দরজা খুলে গেল। দরজার ওই পাশে পারভিন দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টি জোড়া সামনের দিকে স্থির, যেন অন্য কাউকে খুঁজে চলেছে সে। ওর চোখে মুখে কেমন একটা বিষণ্ণতা নেমে এসেছে। পারভিন দরজার সামনে থেকে সরে দাঁড়িয়ে অনেকক্ষণ হলো, কিন্তু রাফসান এখনো ধ্যানমগ্ন হয়ে সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। পারভিন রাফসানকে ক্ষীণ কণ্ঠে ডাকলো, ভাইজান ভিতরে আইবেন না? পারভিনের ডাকে রাফসানের ধ্যান ভাঙল। রাফসান পা বাড়ালো বাড়ির অভ্যন্তরে। সঙ্গে সঙ্গে ওর চোখ জোড়া সামনের দিকে স্থির হয়ে গেল। মেহনাজ সিঁড়ি দিয়ে ওপরে থেকে নামছে। রাফসানের চোখ জোড়া সেই দিকেই অনবদ্য হয়ে আছে। মেহনাজ আজ যেন নতুন এক রূপে উদ্ভাসিত হয়েছে। আজ যেন এক অপরূপ তরঙ্গের ঢেউ খেলে বেড়াচ্ছে ওর পুরো অঙ্গে। গোলাপি রঙের জর্জেট শাড়ি তার শরীরের ঢেউয়ের মতো মিলে গেছে, যেন সে নিজেই এক টুকরো আকাশের রং। শাড়ির সোনালি কাজগুলো আলোতে ঝলকাচ্ছে, যার দরুন তার সৌন্দর্য আরও ঝলমল করে উঠছে। শাড়ির পায়েরে থাকা মেহগনি রঙের সুতির কাজ তার সমগ্র বাহ্যিক সৌন্দর্যকে আরও লাবণ্যময় করে তুলেছে। মেহনাজের মুখাবয়বের উপর হালকা মেকআপের প্রলেপ দেয়া, যা ওর গালে উজ্জ্বলতার নিদারুণ আভা ছড়িয়ে দিয়েছে। চোখে একদম হালকা কাজল আর ঠোঁটে পানি কালার লিপগ্লস। ও সোজা লম্বা ভেজা চুলগুলো কাঁধের এক পাশে এনে রেখেছে। সবকিছু মিলিয়ে জাস্ট অসাধারণ লাগছে ওকে। আফসান মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছে মেহনাজের দিকে। ওর চোখ জোড়ায় এক ধরনের বিভোরতা জড়িয়ে আছে। মেহনাজের অতুলনীয় সৌন্দর্য ওকে পাগল করে দিচ্ছে। ও যেন চোখের পলক ফেলতেই ভুলে গেছে। মেহনাজের কাজল ছোঁয়া চোখের মায়ায় ও যেন নতুন করে আবার ঘায়েল হলো। ওর ক্লান্ত চোখ জোড়ায় যেন উজ্জীবতায় ভরে গেছে। রাফসান ক্ষীণ কণ্ঠে আওড়ালো, তুমি মানবী নাকি পড়ি আমি বুঝতে নাহি পারি। হারিয়ে গেছি ওই চোখের মায়ায়, নিজেকে ফিরে পাই তোমার ছায়ায়। রাফসানের এই রূপ চাহনি মেহনাজের বিরক্তির সীমা লঙ্ঘন করে যাচ্ছে। মেহনাজ রাফসানকে ঠোঁটজোড়া বাঁকিয়ে প্রখরভাবে এক ভেঙচি কাটল। তাতেও রাফসানের কোনো ভাবান্তর হলো না। এখনো ওই একই ভঙ্গিমা বিরাজমান ওর। মেহনাজ কপালে ভাঁজ এনে ব্যঙ্গাত্মক চিত্তে আওড়ালো, কেমন ভাবে তাকিয়ে এসে দেখো, মনে হয় যেন আমাকে নয় আমার প্রেতাত্মাকে দেখেছে। মেহনাজ এক ঝটকায় ওর মুখখানা অন্যদিকে ঘুরিয়ে নিল। রাফসান এখনো বিবর হয়ে দাঁড়িয়ে আছে। রাফসানের এই অবস্থা দেখে রাইসা একপাশে দাঁড়িয়ে ঠোঁট টিপে টিপে হাসছে। রাইসা পা টিপে টিপে ওর দিকে এগিয়ে আসতো। গলা খাকারি দিয়ে ওর কানের সামনে ফিসফিসিয়ে বলল,
বলছি যে ভাইয়া, এইভাবে আর কতক্ষণ তাকিয়ে থাকবে? এরপর তো তোর চোখে ছানি পড়ে যাবে। রাইসার কথায় রাফসানের ঘোর ভাঙল। ও রাইসার দিকে দৃষ্টিপাত করলো। রাইসা মিটি মিটি হাসছে। রাফসানের ভ্রু জোড়া কুচকে আসতো। মারবো টেনে এক চর। বড় ভাইয়ের সাথে ইয়ার্কি করা হচ্ছে? এই তোরা কি কলেজ নেই এখনো? কলেজে যাসনি কেন? রাইসা মুখ ফোলালো। ওর কণ্ঠে অভিমান বিরাজমান। তুই এমন কেন ভাইয়া? তোকে কিছুই বলা যায় না? সবসময় খালি রেগে থাকিস। তোর সাথে আমি আর কথাই বলবো না। তুমি কথা না বললে কার কিছুই আসবে যাবে না রাইসা। আরেকটা কথা জানো তো, মিষ্টি কথা তারাই বলতে পারে যাদের মুখে জন্মের সময় মধু দেওয়া হয়। আশা করি বুঝতে পেরেছো। কথাটা পেছন থেকে বলে উঠল মেহনাজ। কথাগুলো বলে মেহনাজ আর চোখে রাফসানকে একবার অবলোকন করলো। রাফসান চোখ জোড়া ছোট করে সরু দৃষ্টিতে মেহনাজের দিকে তাকিয়ে আছে। মেহনাজ ভালোই বুঝতে পারছে কথাটা একদম জায়গা মতো রেখেছে। মেহনাজের অন্যদিকে তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। রাফসান ভ্রু নাচালো খানিকটা। রুষ্ট নেত্রে ওর দিকে তাকিয়ে আছে। দাঁতে দাঁত পিষে মনে মনে বলল, দেওয়াচ্ছি মধু, আমার সাথে পাঙ্গা নেওয়া না। রাইসা মুখ ফুলিয়ে এখনো একপাশে দাঁড়িয়ে আছে। রাফসান এগিয়ে গেল ওর পানে। ওর গালটা হালকা করে টেনে দিল। হয়েছে হয়েছে, আর রাগ করে থাকতে হবে না। দ্রুত রেডি হয়ে কলেজে যা। রাইসার রাগে ফোঁস করে উঠল। একদম কথা বলবি না আমার সাথে। বাব্বা এত রাগ? আচ্ছা, আজ বিকেলে তোকে নিয়ে ঘুরতে যাব। এবার খুশি তো? জানি না। ঠিক আছে, তাহলে আজ মনে হয় কারো একজনের ভাগ্যে স্পেশাল ফুচকাটা রইল না। আমি বরং ফুচকাওয়ালাকে ডাক করে দেই, কি বলিস রিশু বনু? রাফসানের মুখ থেকে রিশু বনু কথাটা শুনে রাইসার রাগ গলে পানি হয়ে গেল। ও রাফসানকে জড়িয়ে ধরল। তুই কথা বলবি না, তুই খুব কথা, খালি খালি রাগ করিস। রাফসান বোনের মাথায় সযত্নে হাত বুলিয়ে দিল। পাগলি একটা, আর রাগ করব না। এইবার খুশি তো? রাইসা মাথা ঝাঁকালো। এবার যা, দ্রুত রেডি হয়ে নে। একটু পরেই তোর কলেজের গাড়ি চলে আসবে। সতর্পণে মাথা নাড়ালেও সরল ভঙ্গিতে বলল, সত্যি আর আমার সাথে এমন করবি না তো? রাফসান মৃদু হেসে দুই পাশে মাথা নাড়িয়ে না বোধক সম্বোধনে জানালো। রাইসা ফিক করে হেসে উঠল। ভাইয়ের গাল দুটো হালকা টেনে পরম আবেশে বলল, আমার লক্ষ্মী ভাইয়া। মেহনাজ অবাক চোখে রাফসানকে দেখে যাচ্ছে। এই লোকটাকে দেখে কে বলবে রাত্রে তার সত্তা ছিল একদম বিপরীতমুখী। রাফসানকে কেমন যেন এক রহস্য মানব মনে হয় মেহনাজের কাছে। মাঝে মধ্যে ওর দ্বৈত সত্তা মেহনাজকে ঘোর এক টানাপোড়েনের মধ্যে ফেলে দেয়। এই মানুষটাকে বোঝা যেন নিদারুণ কষ্টসাধ্য ব্যাপার। মেহনাজ এক মনের কথাগুলো ভেবে যাচ্ছে। এদিকে রাফসান কখন যে ওর অতি নিকটে এসে দাঁড়িয়েছে তার কোনো খেয়ালই করেনি ও। রাফসানের দুই আঙ্গুলের চুটকিতে ওর ধ্যান ভাঙল। ও হঠাৎ রাফসানকে এত কাছে দেখে কিছুটা বিব্রত বোধ করল। মুহূর্তেই পিছিয়ে গেল কয়েক কদম। রাফসানের চোখে মুখে এই মুহূর্তে কিছুক্ষণ আগের উপচে রাগের সেই রেখাটা নেই, বরং ওর চোখে জোড়ায় বিরাজ করছে শীতল চাহনি। রাফসান ভেজা কণ্ঠে আওড়ালো, 1 কাপ ব্ল্যাক কফি হবে, মাথাটা খুব ধরেছে। রাফসানের এহেন কথায় মেহনাজের চোখে যেন চড়ক গাছ আপনা আপনি ঝুলে পড়ল ওর চোয়াল। মেহনাজের নিকট থেকে কোনো সাড়া না পেয়ে একই প্রশ্ন ছুঁল রাফসান। কি হলো? আমি কি বলেছি শুনোনি? মেহনাজ বাস্তবে বিচরণ করল। আর্দ্র কণ্ঠে জবাব দিল, আপনি রুমে যান, আমি নিয়ে আসছি। রাফসান রুমের দিকে রওনা দিল। মেহনাজ ওর যাবার পানে উজবুকের ন্যায় তাকিয়ে আছে। প্রবাদ একটা কথা শুনেছিলাম, ঝড় আসার আগে নাকি আকাশ থমথমে হয়ে যায়। না জানি এটা আবার কোন ঝড়ের পূর্বাভাস। পরক্ষণেই মেহনাজ নিজেকে শক্তভাবে ধাতস্থ করল। না না, ভয় পেলে চলবে না। আমাকে সর্বদা যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। মেহনাজ আর 7-5 না ভেবে রান্নাঘরের দিকে চলে গেল কফি বানানোর উদ্দেশ্যে। আড়ালে দাঁড়িয়ে সম্পূর্ণ ঘটনা পর্যবেক্ষণ করলেন দিলরুবা বেগম। হঠাৎ করে উনি ওনার ছেলের মধ্যে যেন আমূল পরিবর্তন দেখতে পাচ্ছেন। আগের রাফসান আর এই রাফসানের মধ্যে এখন যেন অনেকটাই ব্যবধান। যে ছেলে রাগলে বাড়ি শুদ্ধ কেউ সহজে ওর রাগ কমাতে পারত না, সেই ছেলে মেহনাজের এক কথায় গলে একদম পানি হয়ে গেল। দিলরুবা বেগমের মন গহীনে একরাশ আশার বাণী উকি দিল।
এক টুকরো স্বস্তির হাসি ফুটে উঠল ওনার ঠোঁটের কোণে, কণ্ঠে ওনার খুশির ফোয়ারা। আমার বিশ্বাস আমার এই ছেলেটাকে এই মেয়েটাই পারবে সম্পূর্ণভাবে বদলে দিতে। একমাত্র ওই পারবে আমার সেই হারানো রাফসানকে আবার আগের মতো করে তুলতে। আমি যে সেই আশাতেই এত বছর ধরে বুক বেঁধে আছি। তুহিন একটা অর্ধপরিত্যক্ত বাড়ির সামনে প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। ও বারবার একটা নাম্বারে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু ওই প্রান্তে থাকার লোকটা তার ফোনটা রিসিভ করছে না। তুহিনের চোখ মুখ রাগে জড়িয়ে আসছে। তুহিন পুনরায় আবার চেষ্টা করলো ওই নাম্বারের লোকটার সাথে কথা বলার। তুহিন আরও একবার ডায়াল করলো সেই নাম্বারে। এবার ফোনটা কিছুক্ষণ বাজতেই ওই পাশ থেকে একজন ফোন ধরলো। তুহিন রাগে গর্জে উঠল, এত সময় লাগে ফোন ধরতে? কি করছিলে কি? হ্যাঁ, ওই প্রান্ত থেকে ঢুরু ঢুরু অবস্থায় নেশা জড়ানো কণ্ঠে সে বলে উঠল, আসলে ঘুমিয়েছিলাম বস, তাই আপনার ফোনটা দেখিনি। হঠাৎ এতগুলো ফোন দিলেন যে, দরকার আছে কি? তুহিন দাঁতে দাঁত চাপল। কি মনে হয়? এই, তোর কি মনে হয় আমি তোর সাথে হাডুডু খেলতে এতগুলো ফোন দিয়েছিলাম? সে হাই তুলতে তুলতে বলল, সরি বস, আমি হাডুডু খেলা পারি না। আপনি এর জন্য অন্য কাউকে বলুন। তুহিন ওকে জোরে এক ধমক মারো। 2 মিনিটের মধ্যে যদি নিচে না আসিস তাহলে তোর হাড্ডি গুড্ডি দিয়ে আমি ফুটবল খেলবো। সময় মাত্র 2 মিনিট। কথাটা বলেই তুহিন ফোনটা কেটে দিল। সে শোয়া থেকে এক লাফে উঠে বসলো, দ্রুত করে খাটের উপর ছড়িয়ে রাখা আজ ময়লা শার্টটা গায়ে জড়িয়ে নিল। তারপর খাট থেকে এক লাফে নেমে হাঁটা শুরু করলো। ঠিক 2 মিনিটের মাথায় সে হাঁপাতে হাঁপাতে তুহিনের সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে বস, এত তাড়া কি দিলেন? তুহিন ওর কথার কোনো উত্তর দিল না। ওর মানিব্যাগ থেকে কিছু একটা বের করে তার হাতে দিল। এটা ভালো করে দেখ। ওটা সবার দিকে তাকাতেই চমকে উঠল। এটা এটা তোর কাজ। তারপর তুহিন লোকটাকে হাতের ইশারায় কিছু একটা দেখালো। সঙ্গে সঙ্গে আতঙ্কে তার চোখ মুখ ছিঁড়ে গেল। সে এক লাফে কয়েক কদম পিছিয়ে গিয়ে জোরে বলে উঠল, ওরে বাবা, আমি কাজ করতে পারবো না বস, আমাকে মাফ করেন। তুহিন চোখ রাঙিয়ে তাকালো তার দিকে। কি বললি তুই? এত বড় স্পর্ধা? তুই আমার কথা অমান্য করিস? তুই যদি আমার কথায় রাজি না হোস তাহলে তোর জায়গাটা যে ঠিক কোথায় হবে তা তোকে অবশ্যই বলে দিতে হবে না? লোকটা তুহিনের সেই কথার প্রেক্ষিতে আর একটা কথা বলার সাহস পেল না। সে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুহিন ওর পকেট থেকে একটা কাগজ তার হাতে ধরিয়ে দিল। এখানে সব কিছুর ডিটেলস দেওয়া আছে, ভালো করে মাথায় ঢুকিয়ে নিবি। যদি এর বাইরে উল্টাপাল্টা কিছু হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, কথাটা যেন মনে থাকে। কথাগুলো এক নাগারে বলে তুহিন ওখান থেকে বিদায় নিল। সে কাঁপা কাঁপা হাতে জিনিস দুইটার দিকে তাকিয়ে আছে। সে একটা শুকনো ঢোক গিল, ভয়ার্থ চিত্তে আওড়ালো, বস তো আমাকে কাজ দিয়ে যাননি, মারার টিকিট কনফার্ম করে গেল। নির্ঘাত আগামীকালে আমার জায়গা হবে হয় কবরে আর না হয় হাসপাতালে। কথাটা ভাবতেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। কিন্তু তার কোনো উপায় নেই। তুহিনের কথা না মানলে তার কপালে অনেক বড় দুর্ভোগ আছে। তাই তুহিনের কথা ওকে মানতেই হবে, নিজের জন্য না হোক অন্তত পক্ষে নিজের পরিবারের জন্য হলেও। কিছুক্ষণ পর মেহনাজ হাতে ধোয়া ওঠা ব্ল্যাক কফির মগ নিয়ে রুমে প্রবেশ করলো। গিয়ে দেখলো রাফসান মাথায় এক হাত ঠেকিয়ে খাটের কার্নিশের সাথে আধশোয়া হয়ে আছে। মেহনাজ সন্তর্পণে ওর দিকে এগিয়ে গেল। একটু জোরে গলা খাকারি দিয়ে মগটা এগিয়ে দিল রাফসানের সামনে। আপনার ব্ল্যাক কফি। রাফসান স্বাভাবিক হয়ে উঠে বসলো। হাত বাড়িয়ে ব্ল্যাক কফিটা নিল মেহনাজের হাত থেকে। কফিতে ছোট একটা চুমুক দিল। কফি স্বাদ গ্রহণ করে বড় এক নিঃশ্বাস টানলো। বাহ, কফিটা তো সেই হয়েছে। তোমার হাতে জাদু আছে বলতে হবে। রাফসানের মুখে এমন প্রশংসাসূচক বাণী শুনে মেহনাজ যেন আকাশ থেকে পড়ল। ওর চোখের পলক পড়লো বার কয়েক। ওর মনে হচ্ছে যেন হয়তো সে ভুল শুনেছে। তাই ব্যাপারটা যাচাই করতেই মরিয়া হয়ে উঠল। আচ্ছা, এইমাত্র কি আপনি আমাকে কিছু বললেন? রাফসানের দৃষ্টি কফির দিক থেকে মেহনাজের পানে ঘুরলো। ওর দিকে তাকালো সূক্ষ্ম নেত্রে। আমার তো মনে হয় না এই ঘরে তুমি ছাড়া আর কেউ আছে। মেহনাজ এখনো বিশ্বাস করতে পারছে না রাফসান মির্জার মতো একটা লোক কারো প্রশংসা করেছে। আসলে বিশ্বাস করার কথা নয়। এই কয়দিনে সেই রাফসানকে যতটা চিনেছে ও কখনো এমন প্রকৃতির মানুষ নয়।
মেহনাজ চোখ জোড়া গোল গোল করেই রাফসানের দিকে তাকিয়ে আছে। মেহনাজের দিকে চোখ পড়তেই রাফসানের ভ্রুদয় টান টান হয়ে গেল। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে যেন এখনই তুমি আমার ঘাড়ে উঠে ঘাড় মটকে দেবে। রাফসানের কথাটা মেহনাজের কর্ণকুহরে করে প্রবেশ করা মাত্রই ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। ও মনে মনে বলল, মেহনাজ, এই তো সুযোগ, এত বড় সুযোগটা হাতছাড়া করিস না। তুই তো কাজে যেতে পার। রাফসান কফিটা শেষ করে যেই না মগটা টেবিলের উপর রাখলো, ঠিক সেই মুহূর্তে মেহনাজ এক লাফে খাটে উঠে রাফসানের ঘাড়ে উঠে বসল। মেহনাজের এমন ঘটনায় রাফসান তো পুরাই বোকা বনে গেল। আরে হচ্ছেটা কি? কি করছো এসব তুমি? ঘাট থেকে নামা বলছি, এখনই নামো। মেহনাজ ভ্রু নাচিয়ে ঠোঁট উল্টিয়ে বলল, না। না মানে? বারে, আপনি তো বললেন আপনার ঘাড়ে উঠে ঘাড় মটকাতে। আপনার ঘাড় তো আর মটকাতে পারবো না, কিন্তু ঘাড়ে উঠতে তো পারবো। রাফসান রাগে কটমট করে উঠল। আর কি হচ্ছে আমার সাথে? একদমই না। আপনি তো সেদিন বলেছিলেন আপনি যা বলবেন আমি যেন তাই করি। এখন আমি তো তাই করছি। এখানে আমার দোষটা কোথায় বলুন তো? মেহনাজের কথায় রাফসানের চোখ যেন চড়ক গাছ। এই তুমি মানুষ না বাদর, এভাবে ঘাড়ে উঠে বসে আছো? নামও বলছি। নামতে পারি, তবে এক শর্তে। শর্ত মানে? শর্ত? শর্তের গোষ্ঠীর ষষ্ঠী। তুমি যদি এই মুহূর্তে ঘাট থেকে না নামো, আমি কিন্তু তোমাকে আছাড় মারবো। তুমি বললেই হলো। আমি কি তেলাপোকা নাকি যে আমাকে আছাড় মারবেন? নামবে কিনা? মেহনাজ জোরে মাথা নাড়ালো। শর্ত না মানলে নামবো না 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 না। রাফসানের প্যান্টের পকেট থেকে কি যেন একটা বের করে মেহনাজের দিকে ছুঁড়ে মারল। মেহনাজ একটা চিৎকার দিয়ে ধপাস করে বিছানায় পড়ল। সেই সুযোগে রাফসানোর উপরে উঠে ওকে বিছানার সাথে শক্ত করে চেপে ধরল। ভয়ে মেহনাজের হাত পায়ে ভূমিকম্প নামার জোগাড়। ও বারংবার শুকনো ঠোক গিলছে। রাফসান কোনো কথা না বলে মেহনাজের নিজের ঠোঁট জোড়া গভীরভাবে ডুবিয়ে দিল। মেহনাজ নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু পারছে না। উল্টো রাফসান ওকে আরো গভীরভাবে চুম্বনে জড়িয়ে দিচ্ছে। মেহনাজের শরীর শক্ত হয়ে আছে। রাফসানের ঠোঁটের তীব্র স্পর্শে ওর মস্তিষ্ক যেন কাজ করাই বন্ধ করে দিয়েছে। হাত পা ছোড়া বন্ধ করে মেহনাজ চোখ বন্ধ করে রেখেছে। বুকের ভেতরটা প্রচন্ড গতিতে কম্পিত হচ্ছে, কিন্তু কেন এমন হচ্ছে বুঝতে পারছে না সে। এটা কি ভয় নাকি অন্য কোনো অনুভূতি? রাফসান ওকে আরো শক্ত করে চেপে ধরে গভীর চুম্বনে মত্ত। ওর হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যেন সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে। চুম্বনের প্রতিটি পরতে পরতে জড়িয়ে আছে এক অদ্ভুত আবেগ, এক গভীর অনুভূতি। মেহনাজের শরীর শিথিল হয়ে পড়েছে। ওর সমস্ত প্রতিরোধ যেন গলে গিয়ে বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর রাফসান মেহনাজকে ছেড়ে দিয়ে ওর পাশেই ধপাস করে শুয়ে পড়ল। গভীরভাবে শ্বাস নিচ্ছে ও, বুকটা দ্রুত ওঠানামা করছে ওর। মেহনাজ এখনো কেমন একটা স্তব্ধ হয়ে শুয়ে আছে। ও চোখের পাতা জোড়া বন্ধ হয়ে আছে। ওর শরীর যেন এখনো রাফসানের স্পর্শ অনুভব করছে। ঠোঁটের কোণে এখনো সেই উষ্ণতা। মেহনাজ হতভম্বর জোয়ারে ভাসছে। ও কিছুতেই বুঝতে পারছে না ওর হঠাৎ এইরূপ অনুভূতি জাগ্রত হবার কারণ কি। রাফসান শুয়ে শুয়ে হেসে ফেলল, চাপা এক হাসি। কি হলো, আজ এত শান্ত হয়ে আছো যে? আমার উষ্ণ ঠোঁটের পরশ আরো পেতে ইচ্ছে করছে বুঝি? কথাটা মেহনাজের শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছানো মাত্রই ও শটান করে চোখ মেলল। ধরফড়িয়ে উঠে বসল শোয়া থেকে। ও কেমন যেন উজবুকের ন্যায় তাকিয়ে আছে রাফসানের দিকে। মেহনাজ যেন গলার স্বর হারিয়ে ফেলেছে। ও কেবল ফ্যালফ্যাল করে রাফসানের দিকে দৃষ্টিপাত করে আছে। রাফসানের চোখে এক ধরনের জয়ীর হাসি। ও ঠোঁট ভিড়িয়ে হাসল। তুমি তো বেশ সাহসী, তাই না? তাহলে এমন নিরীহ চেহারা বানিয়ে তাকিয়ে আছো কেন? ওর মুখে কথা ফুটছে না। মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ, তারপর আচমকাই উঠে দাঁড়ালো। আপনি আপনি এমন করলেন কেন? রাফসান সূক্ষ্ম নেত্রে তাকালো। কেন করলাম মানে? তুমি আমায় উস্কেছো, তুমি নিজেই তো খেলাটা শুরু করলে, আমি কেবল শেষ করলাম। মেহনাজ রাগে ফুঁসে উঠল। আপনি একটা... থেমে গেলে কেন বলো কি? আমি... মেহনাজ ফুস করে দম ফেললো। রাগে ওর নাকের ডগা ফুঁসে উঠল।
অসভ্য, অভদ্র, বর্বর। রাফসান দাঁতের দাঁত চেপে কৃত্রিম হাসল, ঠোঁট জোড়া গোল করে বলল। ও আচ্ছা, তাই বুঝি। মেহরাজের মেজাজ তিরিক্ষি পর্যায়ে উঠে গেছে, তাই ও রাফসানের সাথে আর কোনো রকম কথা বাড়াতে চাইল না। ও কিছু না বলে দ্রুত রুম থেকে বেরিয়ে যেতে পা বাড়ালো। সেই মুহূর্তে রাফসান পেছন থেকে ওর হাত ধরে জোরে এক টান বসিয়ে দিল। মেহনাজ হুড়মুড় করে সোজাও রাফসানের বুকে এসে হুমড়ি খেল। রাফসান মেহনাজকে ওর বুকের সাথে এত প্রগাঢ়ভাবে জড়িয়ে ধরে রেখেছে যে রাফসানের বুকের ছন্দময় ওঠানামা, ওর শ্বাসের তীব্র গতি মেহনাজ স্পষ্টভাবে অনুভব করতে পারছে। ওর শরীরটা হিম শীতল হয়ে গেল। ও মাথা তুলতে গিয়েও তুলতে পারল না। রাফসান ওকে ওর বাহু বন্ধনে শক্ত করে ধরে রেখেছে। রাফসানের মুখে এক ধরনের পৈশাচিক হাসি ফুটে উঠল, ঠোঁট দুটো বাঁকা হয়ে গেল। অসভ্যতা করার আগে চলে যাচ্ছ, তা তো হবে না। মেহনাজ কাপা গলায় বলল। ছাড়ুন আমাকে, আমি আপনার সাথে। রাফসান ওর কথা শেষ হতে দিল না। ওর মুখটা আরো কাছে নিয়ে এসে ফিস ফিস করে বলল। কি আমার সাথে? কি আমার সাথে কথা বলতে ভয় লাগে, অথচ আমার ঘাড়ে চড়তে একটু ভয় লাগেনি, তাই না? মেহনাজ সুপ্ত দৃষ্টিতে রাফসানের দিকে তাকালো। মেহনাজ যেন রাফসানের চোখের গভীরতায় নিজেকে হারিয়ে আজ ফেলছে। ও এর আগে কখনো ওর চোখের গভীরতার এইভাবে ডুবে যায়নি। আজ যেন ওর অক্ষি যুগলে এক অদ্ভুত পাগল করা টান আছে, যা মেহনাজকে এক নিমেষেই কাবু করে দিচ্ছে। রাফসান মেহনাজের কোমর জড়িয়ে ধরে ওকে নিজের দিকে আরো টেনে আনলো, হাসলো চাপা ভঙ্গিতে। এইভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে যেন তোমার হৃৎপিণ্ড এক্ষুনি বেরিয়ে আসবে। মেহনাজ কিছু বলার আগেই রাফসান ওর মুখের খুব কাছে চলে এলো। ওর গালে ঠিক পাশ দিয়ে ঠোঁট ছুঁয়ে দিতে যাবে, ঠিক তখনই দরজার সামনে একটা কণ্ঠ ভেসে এলো। ভাইয়া, দ্রুত না। সামনের দিকে চোখ যেতেই রাইসা ওর কথা শেষ করতে পারল না। রাইসা চোখ বন্ধ করে উল্টো ঘুরল। রাফসান দ্রুত মেহনাজকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। ও প্রশ্ন ছুড়ল তিরিক্ষি কণ্ঠে। তুই এখানে কি করছিস? এখনো কলেজে যাসনি? রাইসা উল্টো ঘুরেই নিচু স্বরে বলল। মা, তোদেরকে নাস্তা করতে ডাকছে। কথাটা বলেই রাইসা চোখ মুখ খিচে দিল এক দৌড়। মেহনাজ আকস্মিক এমন ঘটনায় অপ্রস্তুতভাবে দাঁড়িয়ে আছে। লজ্জায় ওর মুখ লাল হয়ে গেছে। রাফসানের এমন আচরণে ওর মনের মধ্যে অদ্ভুত এক অস্বস্তি কাজ করছে। রাগ, লজ্জা আর অপমানের মিশ্রণে ওর চোখ মুখ রাগে জড়িয়ে এলো। ওর রাগে গজগজ করতে করতে রাফসানের দিকে তীর্যক দৃষ্টিতে তাকালো। কি সমস্যা আপনার? সব সময় আপনার যা খুশি তাই করবেন। আমার কিন্তু মান সম্মান আছে। রাফসান ছোটের কোণে হাসি নিয়ে একপাশে হেলান দিয়ে দাঁড়ালো। আহা, এতটা রাগ করছো কেন? আমি তো কিছু করিনি, করতেই তো পারলাম না। মেহনাজ ক্ষুব্ধ কণ্ঠে বলল। আপনি একটা সব সময় আমার সাথে এমন আচরণ করেন কেন? আসলে আপনাকে আমি যতটা ভদ্র মনে করেছিলাম, আপনি তার থেকে 1,00,000 গুণ বেশি অভদ্র। কথাগুলো এক নাগারে বলেই মেহনাজ রুম থেকে বেরিয়ে গেল। মেহনাজের কথায় রাফসানের চোখ দুটো হালকা সংকীর্ণ হয়ে এলো। ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা আরো গাঢ় হলো। অভদ্রতা কাকে বলে তার সময় মতো সুদে আসলে বুঝতে পারবে মেহু বেবি। কথাগুলো বলেই রাফসান মৃদু ভঙ্গিতে হাসে, চক্ষু যুগল বন্ধ করলো খানিকটা। হঠাৎ ওর চোখের সামনে আবার সেই অতীতটা ভেসে উঠল। ও চোখ মেরে তাকালো দ্রুত গতিতে। ওর মনের মধ্যে একটা অস্বস্তির ঝড় বইতে শুরু করেছে। ওর মন ওকে জানান দিচ্ছে সে নিজের লক্ষ্য থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ওর মাথা জট পাকিয়ে আসে। ওর মনের মধ্যে একটা তোলপাড় চলছে। এটা আমার কি হলো? আমি কেন ওর সামনে গেলেই সব ভুলে যাই? আমার লক্ষ্য তো ওকে কষ্ট দেওয়া, কিন্তু আমি কেন তা করতে পারছি না? হঠাৎই ওর মনে হলো ও কি মেহরাজকে ভালোবেসে ফেলেছে। না, এটা কিভাবে সম্ভব? ওর মতো মানুষ কাউকে ভালোবাসতে জানে না। ওর জীবনে ভালোবাসা বলে কিছু নেই। কিন্তু মেহরাজের কথা ভাবতেই ওর বুকের ভেতর অজানা একটা ব্যথা উকি দিল। ওর মন বারবার মেহরাজের কাছে ফিরে যাচ্ছে। ওর হাসি, ওর রাগ, ওর অদ্ভুত পাগলামি। রাফসান মাথা ঝাঁকিয়ে এসব ভাবনা দূর করার চেষ্টা করলো। না না, আমি এসব কি ভাবছি? আমি ওকে ভালোবাসি না, আমি ভালোবাসতে পারি না। কিন্তু ও যতই নিজেকে বোঝাতে চায়, ও ততই যেন ডুবে যাচ্ছে মেহরাজের মায়া ভরা আসক্তিতে।
তুহিন মেহনাজের রুমে পায়চারি করছে। ওর চোখ জোড়া গভীর তীক্ষ্ণতায় ঘরের প্রতিটি জিনিসে দৃষ্টিপাত করছে। টেবিলের ওপর রাখা মেহনাজের চিরুনি, বালিশের কোনায় পড়ে থাকা ওড়না, ওর খাটের পাশে রাখা ছোট টেবিলটাতে রাখা গল্পের একটা বই, যেটা মেহনাজের খুব পছন্দের ছিল। গত বছর 21-এ বইমেলা থেকেই তুহিন ওকে এটা কিনে দিয়েছিল। ঘরের প্রতিটি কোনায় কোনায় সব কিছুতেই যেন মেহনাজের অস্তিত্ব খুঁজে ফিরছে সে। ওর আঙুলগুলো মৃদু স্পর্শে মেহনাজের ব্যবহৃত জিনিসগুলোয় বুড়িয়ে যাচ্ছে, যেন ওই সকল জিনিসের মধ্যেই মেহনাজকে অনুভব করার আপ্রাণ চেষ্টায় অনবরত সে। টেবিলের ওপরে রাখা গল্পের বইটা হাতে তুলে নিল তুহিন। বইয়ের পাতায় হাত বুলিয়ে হঠাৎ তুহিন থমকে দাঁড়ালো। মেহনাজের আঙুলের ছোঁয়া লেগে আছে এখানে। এই পাতাগুলোর ফাঁকে লুকিয়ে আছে ওর হাসি ও শ্বাস প্রশ্বাসের গন্ধ। তুহিন বড় করে এক নিঃশ্বাস টানল, যেন ঘরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা মেহনাজের গায়ের গন্ধ শুকতে চাইছে। বুক ভরা শূন্যতায় সেই গন্ধকে অনুভব করতে চায় ও। ওর চোখে জল জমে উঠল, ঠোঁট কেঁপে উঠল ব্যাকুলতায়। তুহিনের ভেতর থেকে বেরিয়ে এলো হাহাকারের দীর্ঘশ্বাস। তুই নেই, তবুও তোর অস্তিত্ব এত কাছাকাছি। তুই আমার থেকে এত দূরে চলে গেলি কেন মেহনাজ? তুই কি বুঝতে পারিস না আমি তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না? দেয়ালে টাঙানো মেহনাজের একটা ছবি হাতে নিয়ে শক্ত করে মুঠোয় চেপে ধরল তুহিন। ওর চোখ দুটো লাল হয়ে আছে রাগে, চোয়াল শক্ত হয়ে গেছে। ছবির মেহনাজ মৃদু হেসে আছে, আর সেই হাসিটাই যেন তুহিনের বুকে ছুরি চালিয়ে দিচ্ছে। অতি কষ্টেই ওর বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তুহিনের চোখে এক অদ্ভুত রকমের আগুন জ্বলছে। সেই আগুনে জ্বলছে প্রতিশোধ, অধিকার আর একতরফা ভালোবাসার তীব্রতা। তুহিনের মুখের অভিব্যক্তি কঠিন, অপ্রতিরোধ। তোর এই হাসি আর তুই সবকিছুই শুধুমাত্র আমার। তুই হাসবি শুধুমাত্র আমার জন্য, অন্য কারোর জন্য নয়। এই মুহূর্তে ওর মনে ভালো মন্দ ন্যায় অন্যায়ের কোনো হিসাব নেই। আছে শুধু একটাই ইচ্ছে, মেহনাজকে ফিরে পাওয়া, আর সেটা যেভাবেই হোক। মেহনাজের প্রতি ওর ভালোবাসা যেন এখন রূপ নিয়েছে এক অমানবিক অধিকার বোধে। তুহিনের মনে বারবার এই চিন্তাই ঘুরপাক খাচ্ছে। মেহনাজ শুধু ওর, একমাত্র ওর। অন্য কারোর সাথে ওকে ভাগাভাগি করার কথা কল্পনাও করতে পারছে না সে। তুহিনের ঠোঁটে ফুটে উঠল হিংস্রতার এক বিকৃত হাসি। ওর কণ্ঠস্বর গর্জে উঠল, ওর উচ্চারিত প্রতিটি শব্দে প্রতিশোধের আগুন ঝরে পড়ছে। তুই আমার ছিলি, আছিস, আর সারা জীবন আমারই থাকবি। তুই চাইলেও আমার কাছ থেকে পালাতে পারবি না। তোকে আমি বিছানায় আনবই, আর যে আমার পথে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি পৃথিবী থেকে মুছে দিতে দ্বিধা করব না। আমি তোর জন্য পাগল হয়ে গেছি মেহনাজ, আর এই পাগলামি শেষ হবে তোকে আমার করে নিয়েই। তুহিনের চোখে তীব্র হিংস্রতা আর অধিকার বোধের আগুন জ্বলছে, আর এই হিংস্রতা তুহিনকে ওকে পুরোপুরি অন্ধ করে দিয়েছে। তুহিন মেহনাজকে পাবার জন্য সবকিছু তছনছ করে দিতেও প্রস্তুত, যে কোনো কিছুর বিনিময় হোক। মেহনাজকে ও ফিরিয়ে আনবি, আর সেটা যদি ধ্বংসের পথেও নিয়ে যায় তাহলে ও পিছু পা হবে না। নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য যে যুদ্ধে নেমেছে সেই যুদ্ধ ওকে জিততেই হবে, আর এটাই ওর মনের দৃঢ় এক সংকল্প। লুবনা ভার্সিটির চেয়ারে বসে ওর সামনে রাখা ডেস্কের ওপর কনুই ঠেকিয়ে গালে হাত দিয়ে বসে আছে। ওর কিছুই ভালো লাগছে না। বেশ কয়েকদিন যাবত ওর প্রিয় বেস্টিও মেহনাজের খোঁজ খবর পাচ্ছে না। ওর ফোনটাও বেশ কয়েকদিন ধরে সুইচ অফ বলছে। গত 2 দিন আগে ওর মামার বাসায় গিয়েছিল ওর খবর নিতে, কিন্তু ওর মামি যা ইচ্ছে তাই বলে অপমান করে ওকে বের করে দিয়েছে। তারপর থেকে আর ওই বাড়িতে যাবার সাহস হয়নি ওর। লুবনা একটু আগেও মেহনাজকে ফোন দিয়েছে, কিন্তু ওর ফোন এখনো সুইচ অফ বলছে। আর কয়েকদিন পরে ওদের ইনকোর্স পরীক্ষার ডেট পড়ে যাবে। এদিকে মেহনাজের কোনো খবর নেই। এত ভালো একজন ছাত্রী এইভাবে অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, সেটা লুবনা কিছুতেই মেনে নিতে পারছে না। লুবনা দীর্ঘশ্বাস ফেলে ভারাক্রান্ত চিত্তে আওড়ালো, তুই কই রে বেস্টি জানো আমার? তোকে ছাড়া যে মোটেও ভালো লাগছে না রে। যেখানেই থাকিস ফিরে আয় প্লিজ। মেহনাজ আর দিলরুবা বেগম একসঙ্গে নাস্তার টেবিল সাজাচ্ছে। তাজা ফুলের মতো হাসি মুখে মেহনাজ এপাশ ওপাশ করে প্লেট, গ্লাস আর খাবারগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে।
দিলরুবা বেগম স্নেহ ভরা চোখে তাকিয়ে আছেন মেহনাজের দিকে। উনি বহুবার নিষেধ করেছেন কাজ করতে, কিন্তু মেহনাজকে থামানো যায়নি। দিলরুবা বেগম কিছুটা শাসনের ভঙ্গিতে বললেন, তুই কি মেরে বারবার বলছি না কাজ করতে হবে না, তবুও শুনছিস না? মেহনাজ ওনার শাসনে যেন মমতাময়ী মায়ের অদৃশ্য এক ভালোবাসা উপলব্ধি করতে পারছে। এতদিন এই ভালোবাসাটাও কতবার ওর মামির মধ্যে খুঁজে ফিরেছে, কিন্তু হাজার চেষ্টা করেও পায়নি। কিন্তু এই বাড়িতে আসতে না আসতেই সে মায়ের মমতা আবার ফিরে পেয়েছে। আর এই মমতাময়ী মায়ের জন্য সামান্য একটু কাজ কেন নিজের জীবনটাও বিলিয়ে দিতে পারে? মেহনাজের ছোটের করে হাসির ফোয়ারা ফুটে উঠেছে। ও একটা চেয়ার টেনে দিলরুবা বেগমকে হাত ধরে বসিয়ে দিল। মা, আপনি বসুন, আমি সব সামনে নিচ্ছি। তুই একা সব পারবি না মা, তোর কষ্ট হবে। মা, আপনি তো বলেছেন এই বাড়িটা এখন থেকে আমারও, তাহলে নিজের বাড়িতে কাজ করতে কষ্ট হবে কেন? আর যাকে মা বলে রেখেছি তার হাতে হাতে একটু কাজ না করলে আমি এবার কেমন মেয়ে হলাম? মেহনাজের মুখে এমন কথা শুনে দিলরুবা বেগমের মন ভরে গেল। অজান্তেই চোখের কোণ একটু ভিজে উঠল। মেয়েটা এই দুদিনেই নিজের থেকে অনেক আপন হয়ে উঠেছে। নাস্তার টেবিল সাজানো প্রায় শেষ। গরম গরম পরোটা, আলুর দম, ডিমের অমলেট, মাখন আর পেয়ালায় ধোয়া ওঠা গরম গরম গরুর দুধের চা। এর মধ্যে সিঁড়ি দিয়ে নিচে নামলো রাফসান। পরিপাটি পোশাক, চুলগুলো জেল দিয়ে সেট করা, চোখে গাম্ভীর্যের ছাপ, চেহারায় কঠোরতা। এক মুহূর্তের জন্য নাস্তার টেবিলের দিকে তাকানো না, পা বাড়ালো সোজা প্রধান দরজার দিকে। রাফসানের আচরণে মেহনাজ হতবাক হয়ে তাকিয়ে রইল। দিলরুবা বেগম রাফসানকে ডাক দিলেন ক্ষীণ কণ্ঠে, রাসু, আজকেও বাহিরে নাস্তা করবি? একটা দিন কি বাড়িতে নাস্তা করা যায় না বাবা? দিলরুবা বেগমের কথায় বিরক্তিতে রাফসানের কপালে বেশ চওড়া ভাঁজ পড়ল। আপনার হাতের এই অখাদ্য কুখাদ্য খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আর হ্যাঁ, এই রাসু নামটা আপনি আর দ্বিতীয়বার আপনার মুখে উচ্চারণ করবেন না। রাফসানের কথার প্রেক্ষিতে দিলরুবা বেগম আর কোনো কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। মাথা নোয়ালেন লজ্জায়। একটু আগের খুশিটা ভরা মুখটা মলিন হয়ে উঠল সহসা। ওনার এই মলিন মুখ মেহনাজের অন্তরিক্ষ মেনে নিতে পারল না। ওর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রাফসান দরজার দিকে পুনরায় পা বাড়ানোর আগেই মেহনাজ হড়বড় গতিতে ওকে ডেকে উঠল। শুনছেন? রাফসান থেমে পিছন ফিরে তাকালো, গলায় তীক্ষ্ণতা। কিছু বলবে? না, নাস্তা রেডি আছে, খেয়ে যান। বাহিরে নাস্তা করব, আর তোমার জন্যেও নিয়ে আসবো। সংক্ষিপ্ত উত্তর দিয়েই রাফসান আবার দরজার দিকে পা বাড়ালো। মেহনাজ দ্রুত এগিয়ে এসে রাফসানের হাত শক্ত করে ধরে ফেলল। রাফসান বিস্মিত হয়ে তাকালো, প্রশ্ন করল গম্ভীর গলায়, তুমি আমার উপর নির্দেশ দিচ্ছ? মেহনাজ পারিপার্শ্বিক সাত পাঁচ কিছুই ভালো না। ওর কণ্ঠে বিরাজমান অদ্ভুত দৃঢ়তা। আগে হ্যাঁ। রাফসান অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি বাইরে খেতে অভ্যস্ত, এই বাড়ির খাবার পছন্দ করি না। মেহনাজ নিজের জায়গায় অটুট রইল, হাল ছাড়ল না বিন্দুমাত্র। আপনার এই অপছন্দটা বদলে ফেলুন, কারণ আজ থেকে শুধু নাস্তা নয়, 3 বেলায় সময় করে খেতে হবে আপনাকে। মেহনাজের কথায় রাফসানের রাগ এবার ঊর্ধ্ব গতির শেখরে উঠল। দাঁতে দাঁত কাটল সে। আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করাটা আমি মোটেও পছন্দ করি না। সুতরাং নিজের সীমারেখার মধ্যে থাকো। কোনো রকম বাড়াবাড়ি করলে তার ফল কিন্তু মোটেও ভালো হবে না। নিকুচি করি আপনার ফলের। কী বা আর করবেন? আপনার তো ওই একটাই কাজ, ঠাস ঠাস করে গরিলার মতো থাপ্পড় মারা, আর না হয় রাক্ষসের মতো চেপে ধরে ঠোঁট কামড়ানো। আপনাকে আজ আমি ছাড়ছি না। আপনাকে তো নাস্তা খেতেই হবে মিস্টার গরিলা রাক্ষস। মেহনাজের যেই ভাবা সেই কাজ। ও প্লেটে একটা পরোটা উঠিয়ে নিল। পরোটা থেকে অর্ধেকটা ছিঁড়ে দ্রুত গতিতে জোর করে তার মুখে ঢুকিয়ে দিল রাফসানের। রাফসান হতভম্ব, এমন জেদ সে কখনো দেখেনি। রাফসান মুখ থেকে পরোটা ফেলে দিতে নেবে, তখনই মেহনাজ রাফসানের মুখের সামনে ওর হাত চেপে ধরল। রাফসান মেজাজ হারিয়ে মেহনাজের দিকে রেগে তাকালো। তার চোখে আগুন, মুখে তীব্র ক্ষোভ। রাফসান রাগে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে পরোটা চিবিয়ে ঘিরে ফেলল। দিলরুবা বেগম উদ্বিগ্ন হয়ে পড়েন। উনি দ্রুত এক গ্লাস পানি এগিয়ে নিয়ে গেলেন রাফসানের দিকে।
রাফসান ঢক ঢক করে পানিটা খেয়ে নিল। রাফসান ক্রোধে ক্ষিপ্ত হয়ে উঠেছে। ও এক ঝটকায় গ্লাসটা মাটিতে সজোরে আছাড় মেরে ভেঙে ফেলল। তারপর রাগে গজগজ করতে করতে সেখান থেকে প্রস্থান করল। রাফসানের আচরণ দেখে দিলরুবা বেগম এবং মেহনাজ হতবাক হয়ে গেল। দিলরুবা বেগম ভয়ে চমকে উঠলেন। তার হৃদয়ে এক ধরনের অজানা শঙ্কা ঢুকে পড়ল। তিনি সশব্দে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু রাফসানের ক্ষিপ্ত চোখের তীব্র দৃষ্টিতে থমকে গেলেন। এক মুহূর্তের জন্য যেন তার গলা শুকিয়ে গেছে। ওনার হৃৎপিণ্ড এখনো দ্রুত ধুকপুক করছে। মেহনাজও খানিকটা ভয় পেয়ে গেছে, কিন্তু ও দ্রুত নিজেকে সামনে নিল। ও তপ্ত এক শ্বাস নিল। ওর চোখে দৃঢ়তার ছাপ ফুটে উঠেছে। মেহনাজ ওর প্ল্যানিং মাফিকে আগাচ্ছে। মেহনাজ ও দেখবে রাফসান কতদিন ওর এই জোর জবরদস্তিগুলো সহ্য করতে পারে। এক সময় না এক সময় ওর ধৈর্যের বাঁধ ভাঙবেই, আর সেই হয়তো ওর এখান থেকে মুক্তি মিলবে। হঠাৎ মেহনাজের চোখ পড়ল দিলরুবা বেগমের দিকে। উনি স্তব্ধ ভঙ্গিতে চুপচাপ দাঁড়িয়ে আছে। মেহনাজ দিলরুবা বেগমের দিকে সন্দর্পণে এগিয়ে গেল। শান্ত কণ্ঠে বলল। দিলরুবা বেগম মলিন হাসলেন। এক হাত দিয়ে মেহনাজের গালটা আলতো করে ছুঁয়ে দিলেন। জানি না মা, কবে আমার ছেলেটা আবার আগের মতো স্বাভাবিক হবে। আমি যে আমার ছেলেটাকে অনেক চেষ্টা করেও আমার কাছে ফিরিয়ে আনতে পারবো না রে মা। কথাগুলো বলতে বলতেই উনি ডুবরে কেঁদে উঠলেন। মেহনাজ দিলরুবা বেগমের চোখের পানি মুছে দিল। মেহনাজ ওনাকে সান্ত্বনা দেবার চেষ্টায় বদ্ধপরিকর হলো, কিন্তু ওর মনে অতল এক প্রশ্ন উঁকে দিচ্ছে, যার উত্তর পাওয়ার জন্য ওর মনটা ছটফট করছে। মেহনাজ অনেক চেষ্টা করেও প্রশ্নখানা মনের ভেতর চাপা রাখতে পারল না। মেহনাজ প্রশ্ন করে উঠল ছটফটিয়ে। আচ্ছা মা, কি এমন হয়েছিল যার কারণে উনি এমন আচরণ করছেন? কেন উনি এই পরিবার আর আপনাদের প্রতি এতটা বিদ্বেষপূর্ণ? মেহনাজের প্রশ্ন শুনে দিলরুবা বেগমের মুখশ্রী কষ্টের ছাপ আরো ঘনীভূত হলো। ওনার ভেতর থেকে বেরিয়ে এলো নিভৃত বুকের বিক্ষিপ্ত শ্বাস। আমার ছেলেটা এমন ছিল না। আমার রাসুও আর 5টা সাধারণ ছেলের মতোই হাসি খুশি আর সরল ছিল। ওর বাবা মারা যাওয়ার পর থেকেই ওর জীবনটা একদম এলোমেলো হয়ে গেছে। শেষের কথাটা শোনার সঙ্গে সঙ্গে মেহনাজ প্রচন্ড জোরে এক ধাক্কা খেল। ওর চোয়াল ঝুলে পড়ল আপনা আপনি। হতভম্বের তোড়ে চোখ জোড়া গোল গোল হয়ে আসছে পড়ার ভাব। কারণ মেহনাজ তো এতদিন শুনে এসেছিল আফতাব মির্জার একমাত্র ছেলে রাফসান মির্জা, আর উনি এই মুহূর্তে এখন ব্যবসায়িক কাজে সিঙ্গাপুর অবস্থান করছেন। তাহলে রাফসানের বাবা যদি মৃত হয়ে থাকে, তাহলে উনি কে, যার পরিচয়ে রাফসান সমাজে প্রতিষ্ঠিত? কোনো কিছুই যেন মেহনাজের কাছে বোধগম্য হচ্ছে না। মেহনাজ দিলরুবা বেগমকে কিছু বলতেই যাবে, তার আগে বাড়ির কলিং বেলটা বেঁচে উঠল। মেহনাজ নিজের প্রশ্নটাকে চাপিয়ে রেখে দরজা খুলতে চলে গেল। দরজাটা খোলা মাত্রই মেহনাজ হকচকিয়ে গেল। ওর বুকের ভেতরটা একরাশ আতঙ্কে কাঁপতে শুরু করলো। মেহনাজের গলা শুকিয়ে গেল। ও প্রকাণ্ড এক শুকনো ঢোক গিল। আসন্ন পরিস্থিতির কথা ভেবে ওর অন্তরিক্ষে প্রচণ্ড ভীতিত্বের ঝড় শুরু হলো। মেহনাজ দরজাটা খুলতেই চমকে উঠল। ওর সামনে তুহিন দাঁড়িয়ে আছে। চোখে ওর অদ্ভুত এক জেদ, মুখে কঠিন অভিব্যক্তি। তুহিনের চোখ জোড়া মেহনাজের দিকে স্থির হয়ে আছে। গভীর তীব্র যেন অজানা কোনো দাবি মিশে আছে সেই দৃষ্টিতে। তুহিনের প্রকার চোখের ভাষা আসন্ন ঝড়ের আগমনী বার্তার জানান দিচ্ছে। মেহনাজের অন্তরিক্ষে কম্পন ধরেছে, হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। তুহিনের চোখের গভীরতা ওর মনে অদৃশ্য ভয়ের শিকল পরিয়ে দিচ্ছে। মেহনাজ নিজেকে সর্বোচ্চ সামনে নেবার প্রয়াস চালাচ্ছে, কিন্তু তা বারবার ব্যর্থতার করাঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। মেহনাজ কম্পিত কণ্ঠে শুধালো, তুহিন, তুমি এখানে? তুহিন ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে উত্তর দিল, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তুহিনের এহেন উক্তিতে মেহনাজের চক্ষুদ্বয় আপনা আপনি বড় বড় হয়ে গেল। মানে? তুহিন তীক্ষ্ণ স্বরে বলল, অনেক হয়েছে নাজু, আর না। আজ আমি সবকিছু চুকিয়ে নিতে এসেছি, চলো আমার সাথে। মেহনাজের চোখ হতভম্বের তোড়ে আড়ষ্ট হয়ে আছে তুহিনের দিকে। ওর মাথার ভেতর সবকিছু কেমন জট পাকিয়ে আসছে। ও কিছুই বুঝে উঠতে পারছে না। তুহিনের চোখের দৃষ্টি এত কঠিন কেন, এতটা নির্দয় কেন? তুহিন আচমকা মেহনাজের হাত শক্ত করে চেপে ধরল। ওর চোখের দৃষ্টি তীক্ষ্ণ, চোয়াল শক্ত, যেন আজ কোনো বাধা সে মানবে না।
মেহনাজ টান মেরে হাত ছাড়ানোর জন্য চেষ্টা করলো, কিন্তু পারল না। মেহনাজ চিৎকার করে উঠল, তুহিন তুমি পাগল হয়ে গেছো, আমার হাত ছাড়ো। তুহিনের মুখ কঠিন হয়ে গেল। তুমি শুধু আমার নাজু, তুমি চাইলেই কি আর না চাইলেও তাতে আমার কিছু যায় আসে না। তোমাকে আজ আমি নিয়ে যাবই, আর সারা জীবনের জন্য আবদ্ধ করব আমার ভালোবাসার বাহুডোরে। এই বলেই তুহিন মেহনাজের হাত ধরে টেনে নিতে উদ্যত হলো। মেহনাজ অসহায়ের মতো ছটফট করতে লাগলো। ছাড়ো তুহিন, প্লিজ ছাড়ো। এত সময় দিলরুবা বেগম সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, কিন্তু এই মুহূর্তে অবস্থা বেগতিক দেখেই দিলরুবা বেগম ছুটে আসলেন। তুহিনের হাত থেকে মেহনাজকে ছাড়ানোর চেষ্টা করলো। ছেলেটা পাগল নাকি? মেহনাজকে এভাবে নিয়ে যাচ্ছে কেন? ছাড়ো ওকে। কিন্তু তুহিনের শক্ত মুঠো আরও কঠিন হয়ে গেল। ওর মুখে চেপে বসল অমানসিক এক জেদ। খবরদার, কেউ বাধা দিতে আসবে না। আজ আমি কাউকে তোয়াক্কা করব না। মেহনাজ শুধু আমার, শুধুই আমার। তুহিনের কণ্ঠস্বর হুঙ্কারের মতো শোনালো। দিলরুবা বেগম মেহনাজকে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে চাইলেন, কিন্তু তুহিনের শক্তির কাছে তার চেষ্টাগুলো ব্যর্থ হয়ে গেল। মেহনাজ অসহায়ের মতো কাঁদতে লাগলো। তুহিন প্লিজ এমন করো না। কিন্তু তুহিন ওর সিদ্ধান্তে অনড়। দিলরুবা বেগমের আতঙ্কিত হয়ে চেঁচিয়ে উঠলেন, এই ছেলেটা পাগল হয়ে গেছে, ওকে কেউ থামাও। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে প্রচন্ড এক আঘাতে তুহিনের মাথা ঝাঁকুনি খেল। তার হাতের মুঠো আলগা হয়ে গেল। ও ব্যথা এক হাঁটু মুড়ে বসে পড়ল। মাথা দু হাতে চেপে ধরে গোঙাতে লাগলো। মেহনাজ আতঙ্কে চিৎকার করে উঠল, তুহিন। মেহনাজ সামনে তাকাতেই চোখ বিস্ফোরিত হয়ে গেল। কালো পোশাক পরিহিত কয়েকজন লোক হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখে শিকারী নেকড়ের মতো হিংস্রতা, মুখে নির্মমতা। হঠাৎ পেছন থেকে একজন বাজখাই কণ্ঠে নির্দেশ দিল, এই শয়তানটাকে শেষ করে দাও। কণ্ঠস্বরটা মেহনাজের কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই ও থমকে গেল। কাপা কাপা চোখে পেছন পানে তাকালো। দেখল রাফসান অগ্নিমূর্তি ধারণ করে তাকিয়ে আছে। মুহূর্তেই মেহনাজের শির দ্বারা দাঁড়িয়ে গেল। লোকগুলো রাফসানের আদেশ পাওয়া মাত্রই তুহিনের উপর ঝাঁপিয়ে পড়ল। তুহিন নিজেকে সামলানোর আগেই এলোপাথারি খুশি লাথি আর লাঠির বাড়ি ওর গায়ে পড়তে লাগলো। ওর মুখ থেকে রক্ত ঝরতে শুরু করলো। তবুও তুহিন কাতরাতে কাতরাতে বলল, নাজু, তুমি শুধু আমার। মেহনাজ দৌড়ে তুহিনের দিকে যেতে চাইল, কিন্তু তার আগেই রাফসান ওর হাত শক্ত করে টেনে ধরল। মেহনাজ পেছনে তাকিয়ে দেখল রাফসানের চিবুক শক্ত হয়ে আছে। রাগে ওর চোয়ালের রগগুলো তীর করছে, চোখে ভয়ঙ্কর ক্রোধ। ও মেহনাজকে শক্ত করে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করল। ও যেন এই মুহূর্তে একটা পাষাণ মূর্তি। ওরা তুহিনকে ইচ্ছা মতো বেধড়ক মারছে। মেহনাজ ছটফট করতে লাগলো, প্লিজ ওদেরকে থামান, তুহিন মরে যাবে। রাফসানের ঠোঁটে এক বিকৃত হাসি ফুটে উঠল। ওর সাহস কি করে হয় রাফসান মির্জার ওয়াইফের গায়ে হাত দেবার, আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার, আমার স্ত্রীর দিকে চোখ তোলার? আজ ওর উচিত শিক্ষা হবে। বলেই রাফসান ইশারায় লোকগুলোকে তুহিনের উপর আরো আঘাত করতে নির্দেশ দিল। তারা আরো নির্মমভাবে তুহিনকে পেটাতে লাগলো। তুহিনের শরীর রক্তাক্ত, মুখে যন্ত্রণার ছাপ, তবুও ওর ঠোঁটে ম্লান হাসি। রাফসান মির্জা আমাকে মেরে ফেললেও আমি বারবার বলবো আমি নাজুকে ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাব। তুহিনের উক্তিগুলো রাফসানের বুকে আগুন জ্বালিয়ে দিল। রাফসান এগিয়ে গিয়ে তুহিনের রক্তাক্ত মুখটা মুঠোয় চেপে ধরল। ঠোঁটে বিষাক্ত এক হাসি, কণ্ঠস্বরে অগ্নিস্ফুলিঙ্গ। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে ভালোবাসার কথা বলিস? তোকে আজ আমি এমন শিক্ষা দেব, পরজন্মেও আর কারো স্ত্রীর দিকে তাকানোর সাহস পাবি না। এই বলে রাফসান তুহিনের গলাটা শক্ত করে চেপে ধরল। তুহিন যন্ত্রণায় ঘুগিয়ে উঠল। মেহনাজ দৌড়ে গিয়ে তুহিনকে রাফসানের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করল। আপনি পাগল হয়ে গেছেন, ও মরে যাবে, ওকে ছেড়ে দিন প্লিজ। মেহনাজের তীব্র প্রতিবাদ তাকে আরো ক্ষিপ্ত করে তুলল। মেহনাজের মুখের ভঙ্গি আরো কঠিন হয়ে গেল। তার চোখ জ্বলছে ক্রোধে আর প্রতিহিংসার আগুনে। ওর আর সহ্য হলো না। ও মেহনাজের গালের সপাটে চর বসিয়ে দিল গোটা কয়েক।
মেহনাজের মাথা ঝিমঝিম করে উঠল, চোখে অন্ধকার দেখা দিল। রাফসানের কণ্ঠস্বর হিংস্রতায় পরিপূর্ণ। তোর এত বড় সাহস আমার বিরুদ্ধে কথা বলিস? তুই ভুলে যাচ্ছিস তুই আমার বিবাহিত স্ত্রী। তোর জীবন আমার নিয়ন্ত্রণে চলবে, আর কেউ এসে তাতে নাক গলাতে পারবে না। মেহনাজের চোখে জল ভরে উঠল, ওর মুখে ব্যথার ছাপ স্পষ্ট। দিলরুবা বেগম বাধা দিতে গেলে রাফসান রাগে চিৎকার করে উঠল।